মেম সাহেব নিমাই ভট্টাচার্যের একটি বই। তো প্রথম পার্ট আমরা পড়েছিলাম, এখন আমরা দ্বিতীয় পার্টটা পড়ব। যারা প্রথম পার্টটি পড়িনি কিংবা শুনি নাই তারা আমার চ্যানেল থেকে প্রথম পার্টটি শুনে নিব। এখন পড়তেছি দ্বিতীয় পার্ট। মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছো। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি, সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে? তাছাড়া তুমি নামে অন্যের প্রেমের ব্যাপারে তোমার তো আগ্রহের শেষ নেই। শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখেছো লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্রে হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রাম গাঁও, সেখানে দেখবা পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরজি না পড়েই কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজের মেয়েদের চিঠি এলে দিদিমণিরা একবার চোখ না বুলিয়ে ছাড়েন না। ছাত্রীদের অভিভাবকত্ব করবার অছিলায় চুরি করে প্রেমপত্র পড়াকে কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি। কলিকালে না জানি আরও কত কি দেখব শুনব। মেয়ের বিয়ে হলো, মা পর্যন্ত জানতে চান। হ্যাঁ রে খুকি, জামাই আদর টাদর করছিল তো? হাজার হোক, মা তো ঠিক খোলাখুলি ভাবে সব কথা জিজ্ঞাসা করতে পারেন না, তাই ঘুরিয়ে আদর টাদর করার খবর নেন। বাসর ঘর তো মাসি খুড়ি থেকে দিদিদের ভিড়ে গিজগিজ করে। আর সেই তো সতী সাবিত্রী, সীতা, দন্তময়ী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত। আমি ভাবতে পারিনি সর্বোপরি যখন নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার লজ্জা বা সংকোচের কী কারণ থাকতে পারে। আর তোমাকে ছাড়া আমার ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেদিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্রজীবনের শেষ দিনগুলোতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছো, সহানুভূতি জানিয়েছো, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের। মেম সাহেব ব্যাপারটা ইচ্ছা করেই জানায়নি। তোমরা অবশ্য কিছু কিছু আঁচ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরও বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দেব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তখন সব কিছু জানান অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনের যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব। সব কিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকাবো না। আর কিছু না হোক, তোমাকে হলফ করে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো, তাহলে হয়তো ছাপা বই বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয় দোলে দোলনা দোলা, তোমার ভ্রাতৃসম লক্ষণ দেবরের প্রতি কৃপা করো, তার ইচ্ছা পূর্ণ করো। আজকে মেম সাহেবের দ্বিতীয় পার্টটি পড়া হলো। শীঘ্রই আবার তৃতীয় পার্টও চলে আসবে আপনাদের সামনে। আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, আমি সেটা সংশোধনের চেষ্টা করব। যারা আমার কাছে বিভিন্ন ধরনের গল্প শুনতে চান কিংবা জানতে চান,
তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য।